আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সরকারি সংবাদ সংস্থার বরাতে খবর হলো অধ্যাপক ইউনূসের প্রতি বিশ্ব নেতারা পূর্ণ সমর্থন জানিয়েছেন, কিন্তু সেই বিশ্ব নেতাদের সাথে বৈঠকে 6 রাজনীতিকের একজনও ছিলেন না যাদেরকে দেশ থেকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন অধ্যাপক ইউনূস। আবার এত এত বিশ্ব নেতা একটি সংগঠনের ব্যানারে অধ্যাপক ইউনূসকে সমর্থন জানালেন, সেটি কেমন সংগঠন সে প্রশ্ন ওঠাও স্বাভাবিক। আমাদের তথ্য হলো, যে সংগঠনটির নেতারা অধ্যাপক ইউনূসের সাথে দেখা করেছেন এবং যাদেরকে বিশ্ব নেতা হিসেবে ডক্টর ইউনূসের পিয়ার টিম দাবি করছে, সেই সংগঠনটির সদস্য হলেন অধ্যাপক ইউনূস নিজেই। আজারবাইজানের এই সংগঠন, যার নাম এনজিআইসি, তার পার্টনার ইউনূস সেন্টার। এমনকি গত বছর এই সংগঠনের মহাসচিব ইউনেস্কোর নামে একটি ভুয়া পুরস্কারের আয়োজন করে অধ্যাপক ইউনূসের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছেন। আরো চমকপ্রদ তথ্য হলো, অধ্যাপক ইউনূসের এই বিদেশি ঘনিষ্ঠজনদের মধ্যে ইসরায়েলের সাবেক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জিপি লিপনিও আছেন এই সংগঠনে। প্রশ্ন উঠেছে, জাতিসংঘে দাঁড়িয়ে দ্বিরাষ্ট্র ফর্মুলায় ফিলিস্তিনি সংকটের সমাধান চেয়ে আবার ইসরায়েল ঘনিষ্ঠ সংগঠনের সমর্থন নিয়ে কেন উল্লসিত অধ্যাপক ইউনূস? তিনি নিজেই কেন সেই সংগঠনের সদস্য পদ আঁকড়ে আছেন? এর আগেও কেন একই সংগঠনের আয়োজনে যোগ দিতে রাষ্ট্রের টাকায় উড়ে গিয়েছিলেন আজারবাইজানে? চলুন যাওয়া যাক বিশ্লেষণ। জাতিসংঘের সাধারণ পরিষদের 26শে সেপ্টেম্বর ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জনগণ ও বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে তিনি জোরালো দাবি জানিয়েছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করার। অথচ সেদিনই অধ্যাপক ইউনূস বৈঠক করলেন। 1 সেপ্টেম্বর বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সে খবরে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারকে বিশ্ব নেতাদের বিশাল একটি দল পূর্ণ সমর্থন জানিয়েছে। এই প্রতিবেদনে বলা হয়, বিশ্বের প্রভাবশালী নেতারা 26শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের হোটেল সুটে সমবেত হন। তারা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন। দলটির নেতৃত্ব দেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিজামী গঞ্জাবি ইন্টারন্যাশনাল সেন্টারের বা এনজিআইসির সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রেইবার্গার। এনজিআইসির নামকরণ করা হয়েছে একাদশ শতকের পারস্য কবি নিজামী গাঞ্জাভির নামে। দর্শক, বিশ্ব নেতারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে, এমন খবর নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বড় খবর। কিন্তু খবরটি প্রকাশের পর অনেকেই সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তুলে ধরেছেন। আমরা খোঁজার চেষ্টা করেছি কারাই বিশ্ব নেতা, এনজিআইসি সংগঠনটির হোতা কারা, তাদের কর্মকাণ্ড কি এবং অধ্যাপক ইউনূসের সাথে তাদের সম্পর্ক কি। বাসসের রিপোর্টটিতে যাদেরকে বিশ্ব নেতা হিসেবে তুলে ধরা হয়েছে, তাদের মধ্যে আমরা বর্তমান সময়ের কোনো সরকার বা রাষ্ট্র নেতাদের দেখিনি। তাদের বড় অংশই অতীতে বিভিন্ন দেশের সরকার মন্ত্রী বা প্রেসিডেন্ট ছিলেন। এ নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে 15 বার ফরমার বা সাবেক শব্দটি ব্যবহার করা হয়েছে। যেমন, এই দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুট পাহর, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিস, লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এগিলস লেভিটাস, গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্ড্রো, বসনিয়া হার্জেগোভিনার সাবেক প্রেসিডেন্ট ম্লাদেন ইভানিচ এবং মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা গুরির ফাকিম। এর বাইরে ছিলেন বিভিন্ন দাতা সংস্থার সাবেক কর্মকর্তা, এমনকি নাম সর্বস্ব গবেষণা সংস্থার মাঝারি পর্যায়ের কিছু কর্মকর্তাও। অন্তর্বর্তী সরকার পিয়ার টিম এদের সবাইকে বলছে বিশ্ব নেতা। দাবি করা হয়েছে, তারা সবাই ডক্টর ইউনূসের সাফল্যে উচ্ছ্বসিত এবং তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এমনকি তাদের একজন অধ্যাপক ইউনূসকে যে কোনো পরামর্শ বা সহায়তার দরকার হলে জানাতে বলেছেন। দর্শক, এই যে বিশ্ব নেতা বলা হচ্ছে যাদের, তাদের সবাই গিয়েছিলেন একটি প্রতিষ্ঠানের ব্যানারে, যার নাম হলো নিজামী গঞ্জাবি ইন্টারন্যাশনাল সেন্টার বা এনজিআইসি। এটি আজারবাইজান ভিত্তিক সংগঠন। মজার বিষয় হলো, এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সদস্যদের তালিকায় জল করে ছবি সহ রয়েছে অধ্যাপক ইউনূসের নাম। নিজের প্রতিষ্ঠানের লোকজনের প্রচার নিজেই করছেন অধ্যাপক ইউনূস। বাসসের বরাতে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটিতে সাবেক 10 জন রাষ্ট্রনেতার নাম রয়েছে। এদের মধ্যে 4 জনই এনজিআইসির সদস্য। এছাড়া সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিস, বুলগেরিয়ার সাবেক 2 প্রেসিডেন্ট রোসেন প্লেভনেলিভ এবং পেতার তোস্তোয়ানভ, ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো জোসিপোভিচ এই সংস্থার যুক্ত আছেন বোর্ড অব ট্রাস্টি হিসেবে। অর্থাৎ 26শে সেপ্টেম্বর নিউ ইয়র্কের হোটেলে কথিত যেসব বিশ্ব নেতারা গিয়েছিলেন, তাদের বলতে গেলে সবাই ডক্টর ইউনূসের নিজের সংস্থা এনজিআইসির সঙ্গে যুক্ত। দর্শক, চমক আরও আছে।
সেদিন অন্য যেসব সংগঠন ডক্টর ইউনূসের পাশে থাকার আশ্বাস দিয়েছে তাদের সঙ্গেও সংযোগ রয়েছে এনজিআইসির। এসব সংগঠনের প্রায় সবগুলো আজারবাইজান ভিত্তিক সংস্থাটির পার্টনার। গত 14 মাসে বাংলাদেশ মবের রাজ্যে পরিণত হলেও বাংলাদেশের মানবাধিকার নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কেরি কেনেডি। তিনি হলেন রবার্ট এফ কেনেডি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। এই ফাউন্ডেশনটি আবার এনজিআইসির পার্টনার সংগঠন। বিস্ময়করভাবে এনজিআইসির পার্টনার সংগঠনের তালিকায় ইউনূস সেন্টারের নামও আমরা পেয়েছি। টুইস্ট কিন্তু এখনো শেষ হয়নি। পত্রিকার খবর অনুযায়ী নিউ ইয়র্কের হোটেলে ডক্টর ইউনূসকে সমর্থন জানাতে গিয়েছিলেন জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি নির্বাহী পরিচালক। তিনি নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিগগিরই বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণার প্রতিশ্রুতি দেন। দর্শক, এই প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম GIWPS। আমরা ওয়েবসাইটে গিয়ে পেয়েছি প্রতিষ্ঠানটির অনারারি ফাউন্ডিং চেয়ারম্যান হিসেবে আছেন ডক্টর ইউনূসেরই পরীক্ষিত বন্ধু হিলারি ক্লিন্টন। আবার আজারবাইজান ভিত্তিক এনজিআইসি পার্টনার হিসেবে আছে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ। এত সব সুতার জড়িয়ে একটি জাল তৈরি হচ্ছে কিনা সেই হিসেব মেলাতে গিয়ে আপনার চোখ নিশ্চয়ই কপালে উঠেছে। তবে চমক আরো আছে। আমাদের বিশ্লেষণ হলো, নিউ ইয়র্কের হোটেলে সেদিন মেলা বসেছিল প্রধান উপদেষ্টার বিদেশি ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের। যথারীতি সেই ব্যক্তিগত মিলনমেলাকে তার পিআর টিম প্রচার করেছে বিশ্ব নেতাদের অকুণ্ঠ সমর্থন হিসেবে। এনজিআইসি তাদের ওয়েবসাইটে বিশ্বব্যাপী সহিংসতা সংলাপের পরিবেশ তৈরির মতো বিষয়গুলো নিয়ে কাজ করার ফিরিস্তি তুলে ধরেছে। তবে ট্র্যাক রেকর্ড বলছে এর উল্টো কাজ করতেই বেশি ব্যস্ত তারা। সাংবাদিক জুলকারনাইন স্যার ফেসবুকে এক পোস্টে এর কিছুটা তুলে ধরেছেন। তিনি লেখেন, এনজিআইসি মূলত আজারবাইজান সরকারের পক্ষে আন্তর্জাতিক মণ্ডলে প্রভাব বিস্তার করছে। সেই সঙ্গে তারা দেশটির কর্তৃত্ববাদী রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, জাতিগত নির্মূল এবং অভ্যন্তরীণ দমন পীড়নের কুৎসিত রূপ থেকে বিশ্বের দৃষ্টি সরাতে কাজ করে চলেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও কর্মীদের অভিযোগ, এনজিআইসি আজারবাইজানকে পরিবেশ বান্ধব দেশ হিসেবে জাহির করতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় ক্যাম্পেইন করে। তারা 2023 সালের সেপ্টেম্বরে নাগোর্নো কারাবাখার আর্মেনীয়দের জাতিগত নির্মূল সম্পর্কে আজারবাইজান সরকারের দৃষ্টিভঙ্গিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। এই সংস্থার অর্থায়নের বেশিরভাগই আসে আজারবাইজান সরকারের কাছ থেকে। আর এর জোরে দেশটির কুখ্যাত শাসক ইলহাম আলিয়েভে এনজিআইসির বার্ষিক বাকু গ্লোবাল ফোরামের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকেন। মজার বিষয় হলো, গত বছরের মার্চে একাদশ গ্লোবাল বাকু ফোরাম সামিটে ডক্টর ইউনূসও যোগ দেন। সে সময় ঘটেছিল আর এক বিস্ময়কর ঘটনা। তখন একটি ব্যক্তিগত পুরস্কারকে ইউনেস্কোর পুরস্কার হিসেবে দাবি করা হয়। ইউনূস সেন্টার এক বিবৃতিতে সে সময় জানায়, শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইউনেস্কো ট্রি অফ পিস পুরস্কারে ভূষিত করা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে পড়ে বিবৃতি দেয় ইউনেস্কো। তারা জানায়, ট্রি অফ পিস ইউনেস্কোর কোনো অফিসিয়াল আওয়াজ নয়। এই পদকে ইউনেস্কোর কোনো মর্যাদাও নেই। ইউনেস্কো আরো জানায়, তাদের গুডউইল অ্যাম্বাসেডর একজনের নাম হেডভার শের। হেডভার শের হলেন একজন ইসরায়েলি ভাস্কর। ব্যক্তিগতভাবে ট্রি অফ পিস নামের একটি শিল্পকর্ম তৈরি করে সেটি ডক্টর ইউনূসকে উপহার দিয়েছেন। এ বিষয়ে ইউনেস্কোর সঙ্গে কোনো কথা বলা হয়নি, এমনকি ওই অনুষ্ঠানের সঙ্গেও ইউনেস্কোর সংশ্লিষ্টতা ছিল না বলে তখন জানিয়েছিল জাতিসংঘের সংস্থাটি। দর্শক, ইসরায়েলি বংশোদ্ভূত 77 বছর বয়সী ভাস্কর হেডভার শের সম্পর্কেও আমরা অনুসন্ধান চালিয়েছি। মজার বিষয় হলো, এই শিল্পীও আজারবাইজানের এনজিআইসির একজন সদস্য। অর্থাৎ ঘুরে ফিরে সেই আজারবাইজান কেন্দ্রিক সংস্থা থেকেই বিশ্বব্যাপী ডক্টর ইউনূসের সুহৃদকুলের বিস্তৃতি দেখা যাচ্ছে। এই সংস্থাটি গত নভেম্বরে আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সামিট আয়োজনে ব্যাপক ভূমিকা রেখেছিল। আর সেখানে রাষ্ট্রের টাকায় বিশাল বহর নিয়ে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই এনজিআইসির সাথে যে অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠ সম্পর্ক, সেটির প্রমাণ অনলাইনেই পাওয়া যায়। সংগঠনটির মহাসচিব রোবসান মুরাদ্দব গত 28 মার্চ চীনে গিয়ে অধ্যাপক ইউনূসের সাথে বৈঠক করেন। দর্শক, এই এনজিআইসি কি শুধুই আজারবাইজানের স্বার্থ রক্ষা করছে? শুধু তা কিন্তু নয়, বরং এর সঙ্গে ইসরায়েলের রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। এমনকি সংগঠনটির সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে। সংস্থাটিতে ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্বদের পাশাপাশি সদস্য হিসেবে আছেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট ডালিয়া ইৎজিক এবং সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক। এছাড়া সাবেক পররাষ্ট্র এবং উপপ্রধানমন্ত্রী জিপি লিবনি বোর্ড অব ট্রাস্টি সদস্য। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে ঘটনার জন্য হামাসকে দায়ী করে কড়া বক্তব্য দিয়ে যাচ্ছেন জিপি লিবনি। তিনি ইসরায়েলের নিরাপত্তার জন্য হামাসকে নির্মূলের আহ্বানও জানিয়েছেন কয়েকবার।
বিস্ময়কর ভাবে ডক্টর ইউনূসের সঙ্গে একই সংস্থায় সদস্য হিসেবে থাকা লিবনি জাতিসংঘ সম্মেলন উপলক্ষে এখন অবস্থান করছেন নিউ ইয়র্কে। সম্প্রতি এক বার্তায় লিবনি জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় এনজিআইএস এর উচ্চ পর্যায়ের একটি বৈঠক আয়োজন করে থাকে। সেখানে বিশ্বব্যাপী কর্মপরিকল্পনা এবং উন্নত বিশ্ব গড়ার উপায় নিয়ে বক্তারা আলোচনা করেন। বলাই বাহুল্য, নিউ ইয়র্কে আয়োজিত এবারের সেই বৈঠকে আলোচক হিসেবে অধ্যাপক ইউনূস যোগ দেন। এনজিআইএস এর ফেসবুক পেজে তাকে নিয়ে প্রচারও চালানো হয়েছে। প্রশ্ন উঠেছে, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এতটা ঘনিষ্ঠতার কারণ কি? দর্শক, এনজিআইএস এর বন্ধু বান্ধবদের সঙ্গে মিলন মেলাকে বিশ্ব নেতাদের সমর্থন হিসেবে প্রচার করছে অন্তর্বর্তী সরকারের পিআর টিম। তবে এনজিআইএস এর ফেসবুক পেজ বলছে অন্য কথা। তারা বৈঠকটিকে নিজ সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা হিসেবেই তুলে ধরেছে। সংস্থাটির এক পোস্টে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এনজিআইএস এর সদস্যদের স্বাগত জানান। আমাদের প্রশ্ন হলো, বাংলাদেশের প্রধান উপদেষ্টার সমর্থন বাড়াতে আজারবাইজানের একটি বিতর্কিত সংস্থা কেন মাঠে রয়েছে? বিচার তো করবো ইনশাল্লাহ। আমাকে তো আল্লাহ বাঁচা রাখছে এগুলি বিচার করতে। এই চেহারাগুলি পরিষ্কার হলো, কারণ 2001-এ যা ঘটনা ঘটেছিল বিএনপি জামাত মিলে, আমরা 2009 ক্ষমতা এসে কিচ্ছু করি নাই। আর এবারে আর ওই ডেভেলপমেন্ট যতটুকু করছি গ্রামের মানুষের ভাত খাওয়ার ব্যবস্থাটা করাই দেবো, আর বাকি এগুলি আগে সোজা করবো। এটা আমার এবার কর্মসূচি। ওটা গতবার জেলে থাকতে কর্মসূচি লিখছিলাম ডেভেলপমেন্টের একটা ডেট দিয়ে যে এত সালের মধ্যে খাদ্য, এত সালের মধ্যে স্যানিটারি, এত সালের মধ্যে শিক্ষা, এভাবে। এবার অ্যাকর্ডিংলি আমাদের সেই 21 দফা, ওই যে আমরা যে রূপকল্পে 21 ঘোষণা দিলাম, ওটা ওইভাবেই করছিলাম। পরে আসার পর যখন করছে লিখে দিয়ে দিচ্ছি, এবার শর্ট করে লিখে রাখতাম, কারণ ওরা এসব চেক করতে কিছু দেখবে। আর এবার লিখতেছি এই যত যেখানে মার্চ হবে সমস্ত তালিকা নিচ্ছি, সব তালিকা আমি আলাদা আলাদা দিয়ে দিচ্ছি, ডাটাবেস করে দিচ্ছি, গুইনে হিসেব করে নেব। আমার নেতা কর্মীদের মারবে বারবার, আমি সহ্য করবো না, সাফ করবো। এবার লক্ষ্য হলো এই ময়লা সাফ করা, বাংলাদেশের ময়লা সাফ করব। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে শেখ হাসিনা সমস্যা চিহ্নিত করেছেন, এবার সমাধান যাত্রাপথে। তিনি কিসের ময়লা পরিষ্কার করবেন, এই প্রসঙ্গগুলো নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে এসেছি। আপনারা জানেন যে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুক, ইউটিউবে নিয়মিত একটি দায় মুক্তির অনুষ্ঠান হয়। দায় মুক্তি নামে দায় মুক্তির 49তম অনুষ্ঠানে গতকাল রাতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুক্তভোগী নির্যাতিত মানুষের কথা শুনেছেন এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। কথার মাঝে মাঝে তিনি কথা বলেছেন, সেখানে তিনি ময়লা পরিষ্কার করবার কথা বলেছেন। কোন দিন বললেন? যেদিন তার জন্মদিন, ৭৯তম জন্মদিন, তার আগের দিন। আজ ২৮শে সেপ্টেম্বর ২০২৫, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ৭৯তম জন্মদিন। ৭৯তম জন্মদিনের প্রাক্কালে তাকে অবশ্যই শুভেচ্ছা জানাতে হয়, কারণ তিনি আধুনিক বাংলাদেশের রূপকার। আজকে আমি এই কথাগুলো কেন বলছি, শেখ হাসিনাকে আধুনিক বাংলাদেশের রূপকার বলছি কেন? আমি আমার জীবনে শেখ হাসিনা ছাড়া কাউকে আধুনিক বাংলাদেশ রূপদান করতে দেখিনি। তো আমি তো আওয়ামী লীগ করি না, কিন্তু আওয়ামী লীগের প্রশংসা করে কথা বলছি। কোন সময় কথা বলছি খেয়াল করুন, যে সময় আওয়ামী লীগের দুঃসময়। আমি কিন্তু আওয়ামী লীগের 2009-24 সালের সুবিধাভোগী নই। 2009-24 সালে আওয়ামী লীগের জন্য তেলের ড্রাম নিয়ে কোনো জায়গায় যায়নি। কিন্তু আজকে কথা বলছি, যেটি সত্য, যেটি ন্যায়, সেটির পক্ষে কথা বলছি। বাংলাদেশের মানুষ, আপনারাও বুঝবার চেষ্টা করুন যে আপনারাও সত্য ন্যায়ের পক্ষে থাকবেন, এবং আমি আমৃত্যু সত্য ন্যায়ের পক্ষে কথা বলবো। আওয়ামী লীগ যদি ভুল করে সেই ভুলটার কথাও বলবো। কাজেই আমার সাহস এবং শক্তির জায়গাটা বুঝতে পারেন যে কোনো কিছুতে আমাকে দাবায় রাখা যাবে না। আওয়ামী লীগের এই দুঃসময়ে কেউ যখন কথা বলে না,
আমি গত বছর অগাস্ট মাসের পর থেকে একদম শুরুর দিক থেকে আপনি খেয়াল করে দেখবেন আমার এই যে চ্যানেলটিতে কথা বলি তখন থেকে কথা বলি। কেন কথা বলি? কারণ আওয়ামী লীগই মুক্তি। আমি যেটি বলছিলাম যে গতকালকে ভাষণে শেখ হাসিনা সমস্যা চিহ্নিত করে ফেলেছেন। গতকালকের ভাষণটা আমার কাছে অনেক ইতিবাচক ভাষণ কিংবা অনুষ্ঠানে অংশগ্রহণটা অনেক ইতিবাচক মনে হয়েছে। এজন্য শেখ হাসিনা ভুক্তভোগীদের কথা শুনছিলেন, শুনবার মাঝে এক জায়গায় বলছেন এই ডক্টর ইউনূস, এই দখলদার ডক্টর ইউনূস প্রসঙ্গে, যে ডক্টর ইউনূস যাবে না, ডক্টর ইউনূস ক্ষমতা থেকে যাবে না, তাকে সরাতে হবে। তিনি উদাহরণ দিয়েছেন যে গ্রামীণ ব্যাংকের এমডি পদের বয়স ছিল 60 বছর, কিন্তু 70 বছর হলেও তিনি সেই পদ থেকে যাচ্ছিলেন না। পরে বাংলাদেশ ব্যাংক আইনি প্রক্রিয়ায় তাকে সরিয়ে দেয় এবং এই সরিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে তিনি পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করতে চেয়েছিলেন। এবং শেখ হাসিনা কথার শেষে বলেছেন যে ইউনূস যাবে না। যে একটা গ্রামীণ ব্যাংকের পদ ছাড়তে চায় না, সে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ ছাড়বে কেন? তাকে যাওয়াতে হবে, তাকে ছাড়াতে হবে। এবং শেখ হাসিনা ময়লা পরিষ্কার করবার কথা বলেছেন। শেখ হাসিনা বলেছেন যে 2001 সালে বিএনপি জামায়াতের যে অত্যাচার নির্যাতন ছিল, 2001 সালে বিএনপি জামায়াত ক্ষমতায় এসে আওয়ামী লীগের উপর, নেতাকর্মীর উপর, সংখ্যালঘুর উপর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কিছুই করেনি। শেখ হাসিনা এই কথাটাও বলেছেন। এর আগের পরিকল্পনা ছিল 2009 সালের পরিকল্পনা ছিল ডেভেলপমেন্টের, উন্নয়নের। এই যে আধুনিক বাংলাদেশের, আমি আধুনিক বাংলাদেশের রূপকার বললাম তাকে, এই আধুনিক বাংলাদেশের রূপ দেওয়া তার ধ্যান জ্ঞান ছিল। শেখ হাসিনা জোরালো ভাবে দৃঢ় কণ্ঠে বললেন এবার ময়লা পরিষ্কার করব। 2001 সালে অত্যাচার নির্যাতনের বিচার করিনি, কিন্তু এবার যারা অত্যাচার করছে, নির্যাতন করছে, তাদের তালিকা ধরে ধরে রাখছি এবং আরো ময়লা পরিষ্কার করতে হবে। আমি এর সাথে যুক্ত করব এই যে যারা বাংলাদেশকে মানে না, যারা বাংলাদেশের বিরুদ্ধে সবসময় কথা বলে। এই যে গতকালকেও নিউ ইয়র্কে বসে, নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে জামাতে ইসলামের নায়েবে আমির ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বললেন। কোন ভারত? যে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, যে ভারত বিপদে আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আপনাকে আশ্রয় দিয়েছে। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, বিভিন্ন সময় আশ্রয় দিয়েছে। 1975 থেকে 81 আপনাকে আশ্রয় দিয়েছে। ভারতের চেয়ে অকৃত্রিম বন্ধু কে হতে পারে? আমাদেরকে ভারতের কাছ থেকে গুলি খাইয়ে ছাড়বে এই দখলদার জামাত, বিএনপি, ইউনূস গং। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা চিহ্নিত করেছেন সমস্যা। এখন নিশ্চয়ই সমাধান যাত্রার পথে যাবেন এবং আসলে ময়লা পরিষ্কার করতে হবে। এই যে যারা এই কাজগুলো করছেন, বাংলাদেশের বিপক্ষে দাঁড়াচ্ছেন এবং বাংলাদেশকে ব্যবহার করে হাজার হাজার কোটি কোটি টাকায় এই যে জামাতের অর্থনৈতিক ভিত্তি, অর্থনৈতিক শক্তি, এগুলো কিচ্ছু করেননি। তারা নির্বিঘ্নে আপনার 16 বছরে তারা কাজ করেছে, ব্যবসা করেছে, আপনার দলে ঢুকেছে, আপনার মূল আওয়ামী লীগে ঢুকেছে, আপনার ছাত্রলীগের তলায় ঢুকেছে। অনেক জামাত কর্মী বলেছে যে আমরা আর জামাত করি না, কিন্তু মাথায় রাখতে হবে যে একবার জামাত করে সে আমৃত্যু জামাত, যে একবার শিবির করে সে আমৃত্যু শিবির। জামাত করি না, আপনার দলে আমাকে নিয়ে নেন। আপনার নেতারা তাদেরকে আলিঙ্গন করে দলে ঢুকিয়েছে টাকার বস্তা দিয়ে। এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে। একই সাথে শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন যে দলের ময়লাও নিশ্চয়ই পরিষ্কার করবেন। শেখ হাসিনা নিশ্চয়ই জানেন যে কাদের হাত আছে এই যে 2024-এর 5 আগস্ট পতনের। নিশ্চয়ই দলের ভেতরের লোকজন জড়িত আছে, কেউ না কেউ জড়িত আছে, কারো না কারো কোনো না কোনো গোষ্ঠী জড়িত আছে। কারা জড়িত আছে? নিশ্চয়ই এতদিনে ফাইন্ড আউট হয়ে গেছেন কারা ভালো কারা মন্দ। কাজেই শেখ হাসিনা সমস্যার সমাধান চিহ্নিত করে ফেলেছেন। এখন সমাধান যাত্রায় যাবেন এবং আগামী আওয়ামী লীগ হয়তো, এবং আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, ময়লা পরিষ্কার করবার আওয়ামী লীগই হবে। তিনি বলেছেন যে গ্রামের মানুষের খাবারের ব্যবস্থা করব, ভাত কাপড়ের ব্যবস্থা করব, আর আধুনিক উন্নতি যেটি করেছি, কিন্তু ময়লা পরিষ্কার করবার কর্মসূচি হবে এবং সেটি
যথোপযুক্ত কর্মসূচি হবে, আমরা সেটাই মনে করি। আবারও প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ৭৯তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন। এই মুহূর্তে এ পর্যন্ত।